নমস্কার। মদিপুর সবুজ সংঘের অস্থায়ী রঙ্গমঞ্চের সাজঘর থেকে শুধুই গ্রামবাসী বৃন্দ, আত্মীয় পরিজন ও বন্ধু বান্ধবদের জানাই শুভ দোল উৎসব উপলক্ষে সংঘের রাধা কৃষ্ণ পূজার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও হার্দিক অভিনন্দন। সর্বাগ্রে রাধা কৃষ্ণের শ্রীচরণে প্রণাম জানিয়ে এবং বাগদেবী সরস্বতী মাকে স্মরণ করে পরম পুরুষ যুগাবতার ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব পরমা প্রকৃতি মা সারদা দেবীর আশীর্বাদ মাথায় নিয়ে শুরু হচ্ছে মদিপুর সবুজ সংঘ পরিবেশিত আজকের যাত্রাপালা সেলাই করা সংসার। রচনা যুগান্তর সৃষ্টিকারী পালাগার ভৈরবনাথ গঙ্গোপাধ্যায়, সুর ও সৃষ্টি সুধীন চক্রবর্তী, আবহ আশিস ও সুশান্ত সম্প্রদায়, আলোকসজ্জায় জানা ইলেকট্রিক, নিয়ন্ত্রণে শান্তনু, সাজসজ্জায় রৌপ সজ্জা, শব্দ নিয়ন্ত্রণে স্টার সাউন্ড, মঞ্চ অশোকা ডেকোরেটর, ভিডিওগ্রাফি সিদ্ধার্থ মিডিয়া, সহ নির্দেশনা ও দৃশ্য পরিকল্পনায় অপূর্বলাল পারই ও জ্যোতির্ময় বাগ, সম্পাদনা ও নির্দেশনায় বিশ্বনাথ দাস, ব্যবস্থাপনায় ও বিশেষ সহযোগিতায় মদিপুর সবুজ সংঘের সভ্যবৃন্দ এবং শুভানুধ্যায়ী বৃন্দ। শুরু হচ্ছে ভৈরবনাথ গঙ্গোপাধ্যায় রচিত, সুধীন চক্রবর্তী সুরারোপিত, বিশ্বনাথ দাস নির্দেশিত এক অশ্রু সজল সামাজিক যাত্রা বলা সেলাই করা সংসার। না না না, ওসব সেলাই ছাড়া আমি করতে পারবো না। শোনো বড়দি, আমার ছেঁড়া ব্লাউজটা ফেলে দিতে তোমার যদি এতই মায়া লাগে, ওই ছেঁড়া ব্লাউজটা সেলাই করে তুমি নিজে পরবে। আমি একটা অন্য ব্লাউজ কিনে নেবো। সংসারের জন্য কত একবারে আদিক খেতা, যত সব নেখাবো। জগন্নাথ, এই জগন্নাথ, সংসার 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 মানে যন্ত্রণা। আমার মনে হয় কোন শিক্ষিত শিল্পী মেয়ে বিয়ে থা করে সংসার করাটাই উচিত নয়। মেয়ে মানুষ হয়ে বিয়ে করবে না, সংসার করবে না, এটা আমার হয় নাকি? আরে দূর দূর, সংসার একেবারে শ্বশুর শাশুড়ি যা পা দেও নরদ একেবারে যাচ্ছে তাই ব্যাপার। আপনার তো শ্বশুর শাশুড়ি নরদ কেউ নেই মেজৌদি, কাজে আপনার আমার ঝামেলা কিসে? শ্বশুর শাশুড়ি নেই তো কি হয়েছে? শ্বশুর মার্কা একটা ভাসুরটা আছে, একটা জ্ঞানদায়িনী শাশুড়ি মার্কা বড় জাত আছে। হ্যাঁ, আর ননদ না থাকলে কি হয়েছে? ওই দেওর কম কিসে? জয়ন্ত সে তো একাই 100। আচ্ছা মেজু বৌদি, আমাদের জয়ন্তরা যেমন আমাদের তেমনি ছেলে মানুষ, বিয়ে পাস দিলে কি হবে? এখনো হাসি গান হই হুল্লোড় করে এই গোটা বাড়িটাকে একেবারে মাতিয়ে রাখে। খবরদার খবরদার, আমার সামনে জয়ন্ত নামে তুই ভালো ভালো কথা বলবি না। আমি তো মিথ্যে কথা বলিনি মেজৌদি, যা সত্যি আমি সেটাই বলেছি। সামান্য চাকর হয়ে আবার তুই আমার মুখে মুখে তর্ক করছিস? তোর এত বড় সাহস! সত্যি কথা বলা যার স্বভাব, তার সাহস একটু বেশি মেজৌদি। কিন্তু আমার জানা ছিল না যে সব জায়গায় সব সময় সত্যি কথা বলা যায় না, কারণ আমাদের মতন কেউ অশিক্ষিত চাকরদের মুখে সত্যি কথা শুনতেই শহরের বাবু বিবিদের একটু ভালো লাগে না। সামান্য চাকর হয়ে আমাকে জ্ঞান দিয়ে গেল। আসুক আসুক আজকে মেজো বাবু, ওই চাকরটাকে যদি না আমি টাইট করে দিতে পারি, তাহলে আমার নামও চুলি ভট্টাচার্য নয়। আরে দূর দূর, ওর জন্য আমার মাথাটাই একেবারে খারাপ হয়ে গেল। তার চেয়ে বরং আমি গানের সাথে সাথে একটু নাচটাও প্র্যাকটিস করে নিই। कश भरा चुमकी तारा रास्ता हो जन शरीर शिहर जन कापुन लगे
বন্ধ করো না আরো 2-4 লাইন চালিয়ে যাও মেজ বৌদি। জয়ন্ত, তুমি কি আমার সঙ্গে ঠাট্টা করছো নাকি? না না, ঠাট্টা করছি না। তবে পাশের ঘরে বড় বৌদি সংসারের মঙ্গল কামনা করে জয় মঙ্গলবারের ব্রত করছে, আর তুমি এখানে অশ্লীল ভাবে নাচ গান করছো। লজ্জা করছে না তোমার? তুমি বোধহয় আমি যে লজ্জার সঙ্গে এক শয্যায় শুয়ে থাকি। তোমার অস্থি মজ্জায় কোনো ভদ্রতার ছাপ পর্যন্ত নেই। সংসারের কোনো সুস্থ নিয়ম তুমি মানো না। তুমি বোধহয় আমার ক্যারেক্টারটাই জানো না। জানি, বিয়ের আগে তুমি ফাংশনে নাচ গান করতে। তোমার মেজদা কিন্তু সেই জন্যই আমাকে পছন্দ করেছিল জয়ন্ত বাবু। আর তোমার বড়দা আমার দাদার সঙ্গে কথা বলে এই বাড়ির বউ করে নিয়ে এসেছিল। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? তোমার জীবনের প্লেনটাকে একটু প্লেন করে চালাও মেজ বৌদি। মেশিনারি কমপ্লেন থাকলে একটু আধটু সারিয়ে নাও, তা না হলে নাম্বার ল্যান্ড খুঁজে পাবে না। ল্যান্ড। বি কেয়ারফুল জয়ন্ত। ফরদা তুমি আমার সঙ্গে এইভাবে কথা বলে হেমন্ত ছোট ভাই হিসেবে আমি তোমার মান সম্মান রাখতে পারবো না। যে স্ত্রী স্বামীর নাম ধরে ডেকে তার অসম্মান করে, সে বউ তো তার নিজের সম্মানটাই রাখতে পারে না মেজ বউ। ও বাবা, লাল পাড় গরদের শাড়ি, কপালে সিঁদুরের টিপ, বাবা হাতে ফুলের থালা, যেন মনে হচ্ছে রঙ্গমঞ্চে পূজারিনীর প্রবেশ। পূজারিনীর প্রবেশের সঙ্গে সঙ্গে বসারিনীর কিন্তু প্রস্থান হওয়া উচিত। আমি বসারিনী? আহ, থাম মেজু থাম। আরে মনে কর না, এটা দেওর ভাজির মস্করা। কিংবা হলদিরাম ভুজিয়াওয়ালার দোকানের রসে ভরা রস করা। আরে আরে আরে, কি দেখলি তো মেজু? দেখলি কি করলো? হ্যাঁ, জয়ন্তটা কেমন পেটুক তুই দেখলি? হ্যাঁ, বলা নেই কনে, এমনকি হাতটা পর্যন্ত ধোয়া নেই। দেখ, মা মঙ্গলচণ্ডীর প্রসাদের থালা থেকে নিজের হাতে কেমন প্রসাদটা তুলে খেয়ে ফেললো। সেটা তো দেখতেই পেলাম। নো চিন্তা নো কিচ্ছু মিসেস জোলে ভট্টাচার্যা, সবটা খাইনি, খানিকটা রেখে দিয়েছি তোমার জন্য। না হা করো, আমি মুখে দিয়ে দিচ্ছি। এই! খবরদার, খবরদার, আমার গায়ে তুমি হাত দেবে না। এই তোমার পায়ে হাত দিয়ে বলছি মেজ বৌদি, তোমার ওই আধুনিক রাগের মিটারটা একটু কমিয়ে ওই পুরনো দিনের সংসারের পুরাতনী বৌদিদের মতো হাত পেতে বড় বৌদির কাছে প্রসাদ চেয়ে নাও। প্রসাদ চাইবো? কেন? স্বামী, সন্তান আর সংসারের মঙ্গলের জন্য রে মেজু। তোমরা দুই দেওর ভাজা মিলে লেকচার দিয়ে দাও, হ্যাঁ, আর আমি সেটা বসে বসে শুনি। স্টার্ট করো বড় বৌদি, স্টার্ট করো। আর আমি ততক্ষণ তোমার আঁচলে আমার হাতটা আর মুখটা ভালো করে মুছে নি। তবে রে, এটা তুই কি করলি জয়ন্ত? বৌদি, ওরে, বড়দের শাড়িতে প্রসাদের হাত মুখটা যে মুছলি, পিঁপড়ে ধরবে যে। বৌদি। এতটা বয়স হলো, এখনো তোর ছোটবেলার পুরনো অভ্যাসটা গেল না? বৌদি। জানিস মেজো, ছোটবেলা স্কুল থেকে ফিরে এসে, খেলার মাঠ থেকে ফিরে এসে উঠোনের তারে শুকুতে দেওয়া আমার শাড়িতে সে যে হাত মুখ মোছা শুরু করলো। কোনোদিন যদি আমার শাড়িতে হাত মুখ মোছে, মুছবো না মেজ বৌদি, তোমার শাড়িতে আমি কোনোদিন হাত মুখ মুছবো না। আর কেন জানো? কেন? ওই আধুনিকা মেজ বৌদির রং বেরঙের শাড়িতে অশ্লীল নাচ গানের ছন্দ, আর তোমার শাড়িতে কেমন যেন একটা মা মা গন্ধ। কি বললি? মা? মাপাধানিসা। ও বাবা, তুমি তো কাব্য ঠাব্য লিখতে জানতাম, এখন আবার গানের ক্লাসে নাম লিখিয়েছো বুঝি? তোমাকে নাচাবার জন্যে 2 লাইন গান তো আমাকে শিখে রাখতেই হবে, না হলে সবার সামনে তোমার ভক্তরাজে তোমার লাইফ পার্টনারকে একেবারেই নো হোয়ার করে দেবে। রাগে আমার গা চলে যাচ্ছে, আমি চললাম। শোনো মেজ বৌমা, বলুন। তুমি কি একটু আগে নাচ গান করছিলে? হ্যাঁ, প্র্যাকটিস করছিলাম। কিন্তু তুমি কি ভুলে গেছো যে 6 মাস আগে সিজার করে তোমার বাচ্চা হয়েছে? তাতে কি হয়েছে? শুনুন, আপনারা সবাই মিলে আমার চরিত্রে কাদা ছেটানোর চেষ্টা করবেন না। জলি! এই যে তোমাকে বলে রাখছি, শুনে রাখো, সিজার করে আমার বাচ্চা হয়েছে বলে আমি নাচ গান প্র্যাকটিস করতে পারবো না? এটাও কি তোমারই কথা? না, এই সংসারে আমার কোনো কথা নেই। সব কথার শেষ কথা ওই দাদার বৌদি। দাঁড়াও মেজদা, তোমাকে একটু ভালো করে দেখে নি। কি দেখছিস জয়ন্ত?
দেখছি এই মেজ বৌদির ফোসমন্তর এখনো তোমার কানে ঢোকেনি। জয়ন্ত, তাই এই বর্দার বড় বৌদির স্নেহের ছায়ায় এতদিন যেমন তুমি ঘুমিয়েছিলে, জয়ন্ত, আজও তেমনি তুমি ঘুমিয়ে থাকবে, আজও তেমনি তুমি ঘুমন্ত। জয়ন্ত, এই যে তোমাদের বলে রাখছি, শোনো, জয়ন্ত সব চেতাং চেতাং কথা আমি কিন্তু সহ্য করব না। জুলি, মেজ বৌমা, তুমি কি কোনোদিন ভালো করে রাতের আকাশ দেখেছো? মামা, তা আবার দেখবো না কেন? তাহলে বলো, রাতের আকাশে পর পর সাজানো তারাগুলো যেমন আকাশের সৌন্দর্য বৃদ্ধি করে, ঠিক তেমন যদি হঠাৎ একটা কালো মেঘ এসে সেই তারাগুলোকে ঢাকা দিয়ে দেয়, তখন কেমন লাগে? সেই ভেবেই তো রবীন্দ্রনাথ লিখে গেছেন বর্ষ শেষ কবিতায় সেই কটা লাইন, ঈশানে পুঞ্জমে বন্ধ বেগে দে চলে আসে, বাধা বন্ধ হারা গ্রামান্তের বেলুকুঞ্জে, নীলাঞ্জন ছায়া সঞ্চারিয়া হানি দীর্ঘ ধারা। থামো ঠাকুরপো, থামো। দেখেছো, এত কথার মাঝখানে তোমাকে প্রসাদটাই দেওয়া হয়নি। নাও নাও, প্রসাদ হ্যাঁ হ্যাঁ, দাও দাও বৌদি, দাও। মেজ বৌমা, সুতো দিয়ে গাঁথা ফুলের মালা তুমি নিশ্চয়ই দেখেছো। ওরকম কত মালা আমি বিয়ের আগে নাচ গান করে ফাংশনে পেয়েছি। শোনো মেজ বৌমা, শোনো, বিয়ের আগে ফাংশনে নাচ গান করে তুমি অনেক মালা পেয়েছো ঠিকই, কিন্তু একবারও কি তুমি ভেবে দেখেছো ফুলের মালা যে সুতো দিয়ে গাঁথা হয়, সেই সুতোটাকে কেউ যদি হ্যাঁচকা টান মেরে ছিঁড়ে দেয়, তখন ফুলগুলোর অবস্থা কি হয়? অথচ ফুলগুলো কত কষ্ট করে ফোটে। কারেক্ট বৌদি, ফুলের কথা ভেবেই তো রবীন্দ্রনাথ লিখে গেছেন সেই অমর কবিতা, ফুল বলে ধন্য আমি মাটির পরে দেবতা ওগো, তোমার সেবা আমার ঘরে, জন্ম নিয়েছি ধুলিতে, দয়া করে দাও ভুলিতে, নাই ধুলি মোর অন্তরে। আহ, তুই চুপ করতে হতভাগা। কি করে চুপ করবো দাদা? তোমার নাম বসন্ত, বসন্ত যেমন ফুল ফোটায়, তুমিও তেমনি আমাদের এই সংসারে সবাইকে স্নেহ মায়া মমতা দিয়ে ফুলের মতো ফুটিয়ে রেখেছো। কিন্তু মেজ বৌমা তো সে কথা জানে না, তাই তো ফুলের মালা থেকে সুতোটাকে ছিঁড়ে দিতে চাইছে, কালো মেঘের মতোই আকাশের তারাগুলোকে ঢাকা দিতে চাইছে। বটা, আপনি কি বলতে চাইছেন বলুন তো? বর্দা বলতে চাইছে এই দাদার বড় বৌদির স্নেহের সুতো দিয়ে এই সংসারের মালাটা গাঁথা হয়েছে, সেই মালার সুতোটাকে তুমি কোনো দিন ছিঁড়ে দিতে চেও না মেজ বৌদি। এটা সংসার না জ্ঞানের ফ্যাক্টরি, সেটাই বুঝতে পারি না। কি করে বুঝবে জুলি? তুমি তো আমাদের সংসারে শুধু সংসেতেই আছো। ঢং দিয়ে কথা বলো না তো জুলি, সংসার নিয়ে ওর কত একেবারে চিন্তা, দিনরাত শুধু কাব্য আর কাব্য। সেই জন্যই তো ভট্টাচার্য কোম্পানির ক্যাশ বাক্সের চাবিটা ওই পাগল হেমন্তকে না দিয়ে দাদা, আজ আমি জয়ন্তর হাতেই তুলে দেব। দাদা, জয়ন্ত, দাদা তুমি আমাকে বাঁচালে, আমি তো কোনো দিনই এসব চাইনি দাদা। বিষয় সম্পত্তি আমার ভালো লাগে না, আমি মনে মনে বিষয় মন থেকে নিজেকে মুক্ত রাখতে চাইতাম, তুমি তুমি আমাকে মুক্তি দিয়েছো দাদা। এবার আমি সাধনায় সিদ্ধি লাভ করব, আর মনে মনে বলবো বিশ্বকবির লেখা সেই অমর কবিতা। বেশ দা, মনে ভাবিলাম মোরে ভগবান রাখিবে না মোহগর্তে, তাই লিখে দিল বিশ্ব নিখিল দুবিঘার পরিবর্তে। দা, অসহ্য অসহ্য, আমি চললাম। কি শুনছো? হ্যাঁ? বলছি, আর দেরি না করে আমাদের জয়ন্তটার একটা বিয়ের ব্যবস্থা করো। আহ বৌদি, দেখতে দেখতে যে বড় হয়ে গেছে। তুমি ঠিক বলেছো, ছেলেটা বেশ বড় হয়ে গেছে। বেশ বড় হয়ে গেছে। কি বৌদি, দাদা বৌদি, দাদা বৌদি, তোমরা শুনে যাও, শুনে যাও। সর্বনাশ, দাদা বৌদি আমার কোনো কথা না শুনে সত্যি সত্যি যদি আমার বিয়ের ব্যবস্থা করে ফেলে, তাহলে বকুলের কি হবে? না না, আগে আমার বকুলের সঙ্গে আলোচনা করতে হবে। আমি এখনই যাব পার্কে, যেখানে আমার আশায় পথে বসে আছে আমার বকুল।
এবার হাবুডুবু খাওয়া জয়ন্তর বকুলকে আমি নাকানি চোবানি খাইয়ে ছাড়বো। সবাই আমার নাম রূপেন ঘোষাল। ওদের রসালো ভালোবাসা হবে আমার বঞ্জুলির হাতে জ্বলন্ত মশাল। উত্তর বেইমান ভাসুর বসন্ত ভরচার শরীর আমার অগ্নিবতীর হাত থেকে চাবি কেড়ে নিয়ে তুলে দিয়েছিল এই জানোয়ার জয়ন্তর হাতে। কাজেই কাজেই ওকে আমি হাতে মারবো না, মারবো ভাতে। তার আগে দেখে নি জয়ন্তর সঙ্গে এই গরিবের মেয়ে বকুলের প্রেম কতখানি এগিয়েছে। ওই তো বকুল আসছে না, আরে বকুল আসছে মানেই জয়ন্ত আসবে। যেমন ফুল ফুটলে ভ্রমরা আসে। সত্যি জয়ন্তের কথা শুনতে শুনতে আমি যেন কেমন হয়ে যাই। মেয়েরা বোধহয় প্রথম প্রেমে পড়লে তাদের ঠিক এইরকমই হয়, কিন্তু আমি তো সেই রকম মেয়ে নই। আমি তো লেখাপড়া জানা মেয়েদের মতো জয়ন্তকে ভালোবাসিনি, আমি তাকে সত্যিকারের ভালোবেসেছি। কেউ কি জানে যে ভালোবাসার সঙ্গে প্রেমের কত তফাৎ? প্রেম হলো সমুদ্রের ঢেউয়ের মতো, সে যেন বারবার মাটিতে আছড়ে পড়ে মাটিতে ছড়িয়ে দিয়ে যায় প্রেমের লবণাক্ত স্বাদ। আর ভালোবাসা হলো নিস্তরঙ্গ দিঘির জলের মতো, যে জলে দিনের পর দিন ফুটতে থাকে শাপলা, শালুক আর রং বেরঙের পদ্ম। এই জয়ন্ত, তোমার প্রথম দিনের কথা মনে আছে? হ্যাঁ, চিরকাল মনে থাকবে, কারণ এখনো যে আমাদের সংসারে আমার বড় বৌদি সদ্য ফোটা পদ্মের মতো গদ্যের কঠিন লাইনগুলো পদ্মের মতো পড়ে যাচ্ছে। আচ্ছা, পদ্মবতী কি আমাদের ভালোবাসার কথাটা জানি? জানে মানে? আমার বড় বৌদি তোমাকে আমাকে নিয়ে কত স্বপ্নের জাল বুনেছে। আর তুমি? আমি তো তোমার চোখে দেখতে পেয়েছি তুলসী তলায় প্রদীপ জ্বালার কাঁপা কাঁপা আলো। আমি তো তোমার মুখে খুঁজে পেয়েছি গ্রামের সেই চণ্ডী মণ্ডপের পুরনো বিকেলের রোদ্দুর। আমিও তো তোমার ভালোবাসার মধ্যে খুঁজে পেয়েছি ভোরের শিশির ভেজা কলকাতির কাঁচা হলুদের রং। বকুল, চাঁদের আলোয় ফুলের গন্ধ মাখা ভালোবাসা ছন্দে ঢাকা, ভালোবাসা ছন্দে ঢাকা। চাঁদের আলো ফুলের গন্ধ মাখা ভালোবাসা ছন্দে ঢাকা, ভালোবাসা ছন্দে ঢাকা। আজে বাজে কথা আসর জাগায় চোখে চোখে চেয়ে থাকা। আজে বাজে কথা আসর জাগায় চোখে চোখে চেয়ে থাকা। ভালোবাসা ছন্দে ঢাকা, ভালোবাসা ছন্দে ঢাকা। চাঁদের আলো ফুলের গন্ধ মাখা। ভালোবাসা ছন্দে ঢাকা, ভালোবাসা ছন্দে ঢাকা।
চাবি কেড়ে নিয়ে তুলে দিয়েছিল জানোয়ার জয়ন্তর হাতে। বেঈমান বসন্ত, কালই আমি আমার বোন জুলির কানে মন্ত্র দিয়ে বসন্তকে একেবারে হসন্ত করে দেব। কিন্তু বেগে ঢাকা চর্যার জন্য বকুলের মুখটা ভালো করে দেখতে পাচ্ছি না। এটা যে ঠিক দেখতে কেমন তাও বুঝতে পারছি না। তবু তবু ওই মেয়েটাকে বিয়ে করবে জানোয়ার জয়ন্ত। জয়ন্ত ভট্টাচার্য, তোমাদের বিয়ের ফুলের বাসর সজ্জা আমার জয়ে হয়ে উঠবে একই বিষাক্ত কণ্ঠক সজ্জা। চুল তার কবেকার অন্ধকার বিদিশার নিশা, মুখ তার শ্রাবন্তীর কারুকার্য, অতি দূরে সমুদ্রের পর হাল ভেঙে যে নাবিক হারাইছে দিশা। সবুজ ঘাসের দেশে যখন সে চোখে দেখে দারুচিনি দ্বীপের ভিতর, তেমনি দেখেছি তারে অন্ধকারে। বলেছি সে এতদিন কোথায় ছিলেন, পাখির নীরের মতো চোখ তুলে নাটোরের বনলতা সেন। সমস্ত দিনের শেষে শিশিরের শব্দের মতন সন্ধ্যা আসে, ডানায় রৌদ্রের গন্ধ মুছে ফেলে চিল। পৃথিবীর সব রং মুছে গেলে পাণ্ডুলিপি করে আয়োজন, তখন গল্পের তরে জোনাকির রঙে ঝিলমিল। সব পাখি ঘরে আসে, সব নদী ফুরায় জীবনের সব লেনদেন, থাকে শুধু অন্ধকার মুখোমুখি বসিবার বনলতা সেন। তোমার কি হলো বলো তো? হঠাৎ তোমার এই পরিবর্তন, মাথায় ঘুমটা, শীতিতে সিঁদুর, কপালে টিপ, পায়ে আলতা। দাঁড়াও দাঁড়াও, দাদা বৌদিকে ডেকে নিয়ে আসি। না না গো না, ওদের আজকে কাউকে ডাকতে হবে না। আমরা একসঙ্গে আজ অনেকক্ষণ থাকবো। তুমি থাকবে আমার পাশে, আমি থাকবো তোমার পাশে। জুলি, হ্যাঁ, গত পরশুদিন আমি ভেবে ঠিক করলাম কি ঠিক করছো? যে যা ভালোবাসে তাকে তাই দিয়েই ভালোবাসা উচিত। তাই তুমি কবিতা ভালোবাসো, তাই তো আমি আবৃত্তি করলাম। আচ্ছা। এবং বটঠাকুর আর দিদি বাচ্চা ছেলে ভালোবাসে, তাই তো আমাদের ছেলেকে আমি তাদের কাছে দিয়ে এলাম। ভালো করেছো, খুব ভালো করেছো। দাদা বৌদির বাচ্চা কাচ্চা হয়নি তো, তাই কেমন যেন একটা। বুঝেছি গো বুঝেছি, আমি এখন বুঝতে পেরেছি যে সেদিন বটঠাকুর দিদি আর দেওর জয়ন্তর প্রতি আমি উল্টোপাল্টা ব্যবহার করেছিলাম, খুব অন্যায় করেছিলাম। জুলি, তোমার ভুল যখন ভেঙেই গেছে, তাহলে চলো দাদা বৌদি আর জয়ন্তর কাছে গিয়ে ক্ষমা চেয়ে নেবে। কিন্তু একটা কথা হেমন্ত। কি কথা রূপেন্দ্র? জুলি ক্ষমা চেয়ে নেবার আগে তোমার হাত থেকে কেড়ে নেওয়া চাবিটা তোমার দাদাকে আবার তোমার হাতে তুলে দিতে হবে। দাদা আমার হাত থেকে চাবি কেড়ে নিয়েছে, আপনাকে কে বললেন? আরে ভাই, সরাসরি কেড়ে নেয়নি ঠিকই, কায়দা করে কেড়ে নিয়েছে। তাই তোমাকেও আজ কায়দা করে ঠাকুরপোর হাত থেকে চাবিটা কেড়ে নিতে হবে। তাই বুঝি তুমি আজ তোমার দাদার কায়দায় বেশ কায়দা করে শাড়ি পরে ওই কায়দাওয়ালা ভদ্রলোককে সঙ্গে নিয়ে আমাকে কায়দা করতে এসেছো। হেমন্ত, কিন্তু তোমাদের ওই ফুসমন্তর আমার কানে ঢুকিয়ে দিয়ে আপনাদের কোনো ফায়দা হবে না রূপেন্দ্র। ঠিকই বলছেন, আপনারা দুই ভাই বোন মিলে চক্রান্তের যে নতুন জাল বুনেছেন, তার চেয়ে অনেক বেশি শক্ত জাল আমি বুনতে পারি। না, পারো না। তুমি তোমার দাদা বৌদি ওই দেওর জয়ন্তর আসল চরিত্রটাই ধরতে পারো না। কি বললে? জুলি ঠিকই বলেছে। তুমি শুধু দিন রাত কাপড় নিয়ে মত্ত হয়ে আছো, তাই তোমাদের সংসারে আসলে গর্তটা কোথায় তুমি জানতেও পারোনি। রূপেন্দ্র, শেষ পর্যন্ত দেখবে ওরাই জিতে গেছে আর তুমি হেরে গেছো। আমি হেরে যাব? তা যাবে না, কিন্তু তোমার সেই হারের পালা কিন্তু শুরু হয়ে গেছে যেদিন তোমার হাত থেকে চাবি ওই জয়ন্তর হাতে চলে গেছে। চাবিটা তোমার হাত থেকে তোমার বড়টা ইচ্ছে করে কেড়ে নিয়েছে, সেটা তুমি বুঝতে পারোনি। আমি এত বোকা? বোকানো বোকানো, তুমি সর
মনের সবুজ পাতায় করণ ঢেলে দিয়েছে করণ, তুমি জানতেও পারোনি। দাঁড়ান দাঁড়ান, আমাকে ভালো করে ভাবতে দিন। এটা তো ভাবনার কি আছে? আছে আছে, কোথায় কোমা আছে, কোথায় পূর্ণচ্ছেদ আছে, কোথায় কোলন সেমিকোলন, কোথায় হাইফেন আছে, ঠিক মতো বুঝতে না পারলে সংসার ভাঙার ছড়াটা ঠিক বোঝা যাবে না। আমি এখনই গিয়ে দাদা বৌদিকে বলবো, দাদা বৌদি, আমার বউ চলি আর উপেন্দা ফাঁকতাল সব একাকার করে আমাদের সংসারটাকে নিয়ে ছাপতাল বাজাতে চাইছেন। সৌদাগরের মতন তোমাদের স্বপ্নের সপ্তডাঙ্গা মৃগের বোধহয় ভরাডুবি হয়ে যাবেন। তাই তোমাদের আমি সাবধান করে দিয়ে বলে যাচ্ছি, তোমরা সতর্ক হও, কারণ অন্য থেকে থাকা গান্ধারীর পাশে এসে দাঁড়িয়েছে তার ভাই শকুনি। তখনই আমি তোকে বলেছিলাম জুলি, এত তাড়াতাড়ি নিজেকে ধরা দিস না, আমরা ধরা পড়ে যাব। দাদা, মেয়েদের 16 কলা, একটা কলা ধরা পড়ে গেল, বাকি আছে 15টা কলা। হ্যাঁ তাহলে তুই এগিয়ে চল, আমি থাকি তোর পিছনে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে দাদা, ঠিক আছে, তুমি যা বলবে তাই হবে। কিন্তু দাদা, এবার তুমি বলো তো, কাল রাত থেকে যে কথাটা বলবে বলবে করে এখনো বলতে পারছো না, সেটা কি কথা? তাহলে শোন, তোর দেওর শয়তান জয়ন্ত কাল রাত্রে সেই গরিবের মেয়ে বকুলকে বিয়ে করেছে। সত্যি? সত্যি কি মিথ্যা একটু পরেই জানতে পারবি, যখন ওরা বর কোণে সেজে এ বাড়িতে আসবে। দাঁড়াও দাঁড়াও, এই খবরটা আমি ওদের সকলকে দিয়ে আসি, দাঁড়াও। না, এত তাড়া কিসে? দেখ না, আমরা এই ব্যাপারটা কিছু জানিই না। জানি না? আরে বাবা, আগে থেকে জানিয়ে দিলে আমরা দোষী হয়ে যাব, সেই জন্যই তো কাল রাত থেকে আমি কথাটা বলি বলি করে কারোকে বলিনি। দেখ না, তোদের এই হাসির সংসারে একটু পরে শুরু হয়ে যাবে কান্না। আজকের মাছের ঝোলটা কে রান্না করেছে বৌমা? আগে আমি। তুমি এত ভালো রান্না করতে পারো? ওই যেমন ভালো রাঁধতে পারে তেমন ভালো কাঁদতেও পারে। কেন কেন কাঁদতে পারে কেন? ওই যে অভিমানে। অভিমানে? হ্যাঁ বড়দা, আমি সেই জয় মঙ্গলবারের দিন আপনাদের সকলের সঙ্গে খারাপ ব্যবহার করেছিলাম বলে আপনারা আমাকে অনেক বকাবকি করেছিলেন। সেই জন্যই তো আমি বাপের বাড়ি গিয়ে দাদার কাছে খুব কান্নাকাটি করেছিলাম অভিমানে। শুধু আমার কাছে কান্নাকাটি করলে হবে না, তোকে বসন্ত বাবুর পায়ে ধরে ক্ষমা চাইতে হবে। হ্যাঁ বড়দা, বড়দা, আপনি আমাকে ক্ষমা করুন বড়দা, ভবিষ্যতে আমি কোনোদিন আর এরকম ভুল করবো না বড়দা, করবো না। ওঠো বৌমা ওঠো, তুমি যে আর কোনোদিন ভুল করবে না সেটা তোমার পরিবর্তন দেখেই আমি বুঝেছি। আমি? হ্যাঁ, তুমি আজ সিথিতে সিঁদুর পরেছো, কপালে পড়েছো সিঁদুরের টিপ। ভুল বুঝতে পেরেছো বলেই তো আজ তুমি চিরন্তনী বঙ্গবধূর রূপে সেজে আমাদের সবাইকে অবাক করে দিয়েছো। বড়দা, তোমার সেদিনের কথা শুনে তোমার চরিত্রটাকেই তুমি পাল্টে ফেলেছো। তোমার বর্দি তো তোমার সুনামে পঞ্চমুখ। কি বলেছিল শুনুন রূপেন বাবু, বলুন। হেমন্তর 1 বছরের বাচ্চা অর্ঘ্যকে কোলে নিয়ে দুধ খাওয়াতে খাওয়াতে বড় বউ আমাকে কি বললো জানেন? বললো, আজকের যে মাছের ঝোলটা তুমি দুবার চেয়ে খেলে, ওটা কে রান্না করেছে জানো? তোমার মেজো বৌমা। আমি তখন হাসতে হাসতে বললাম, বড় বউ তাহলে আরো 1 বাটি মাছের ঝোল আমাকে দাও। হাসবে না তো বাবু, হাসবে না, হাসি ঠাট্টা আমার কিচ্ছু ভালো লাগছে না। কেন দিদি, কি হয়েছে তোমার? আরে বাবা, জয়ন্তরা যে কাল দুপুর থেকে বাড়ি ফেরেনি, সে খেয়াল আছে তোমাদের? তার মানে তুমি এখনো খাওনি বড় বউ? কি করে খাই বলো তো? হতভাগাটাকে না খাইয়ে আমার মুখে কখনো খাবার ওঠে? সে ওর ছোটবেলা থেকে একসঙ্গে বসে খাওয়া অভ্যাস নেই। সে তো বটে দিদি, সে তো বটে, সেই কোন ছোটবেলা থেকে তাকে তুমি ছেলের মতো করে মানুষ করে এসেছো। শুধু কি তাই রে মেজো, মনেই অজান্তেই হতভাগীটা কখন যে তার মা হয়ে গেছে। তুই তো মা হয়েছিস, পরে বুঝবি
মা হওয়া মুখের কথা নয় রে। দেখি হতভাগাটা ফিরল নাকি দেখি। এসে গেছে, এসে গেছে। আমাদের জয়ন্তদা বৌদিমণিকে সঙ্গে নিয়ে বাড়ির দিকে এগিয়ে আসছে। শ্রী জগন্নাথ, হ্যাঁ গো দাদা, আমার কথা বিশ্বাস না হয় আপনি দেখবেন, চলুন। পাড়ার লোক একেবারে ভিড় করে দাঁড়িয়েছে ওইগুলো দেখার জন্য। ও বটে, আরে তাড়াতাড়ি এসো, বরকে নকেছে বরণ করে নিতে হবে, শাক বাজাতে হবে, উলো দিতে হবে, আরে তাড়াতাড়ি এসো। আরে ও বসন্ত বাবু, দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছেন কি? ছোট ভাই বিয়ে করে বউ নিয়ে বাড়ি এসেছে, আপনি আনন্দ করবেন না? আনন্দ কি গো শুনছো? আমার মনে হয় কি জয়ন্ত হঠাৎ করে কোনো বিপদে পড়েই বিয়েটা করতে বাধ্য হয়েছে গো। ব্যাপারটা গভীর করে না ভেবে একটু হালকা করে ভাবলে আমার মনে হয় হঠাৎ ছন্দটা ভেঙে যেত না। এই সংসারটা তোর কবির আসর নয়, এই সংসারের একটা অঙ্ক আছে, যে অঙ্কটার যোগ বিয়োগ গুণ ভাগ করলে সবিতেই মিলে যায়। ব্যাকরণ মনে আছে তোর? ব্যাকরণ, কর্তা কর্ম ক্রিয়া, এসবের কিছু বুঝিস? কর্তাকে বাদ দিয়ে যেমন কোনো সেন্টেন্স রচনা হয় না, ঠিক তেমনি সংসারের গার্জেনকে না জানিয়ে কোনো কাজই করা যায় না। না না, সেই রাস্কেলটার এত বড় স্পর্ধা আমি কিছুতেই মেনে নেব না। সে আমার ছোট ভাই হয়ে এত বড় একটা কাণ্ড করলো, আমাকে একবারও বললো না। না, সেই দুঃসাহসী জানোয়ারটার আমি মুখই দেখবো না। না, কেন দেখবে না দাদা? আগে আমার কথাটা শোনো, তারপর না হয় তুমি আমাকে যে শাস্তি দেবে আমি সেই শাস্তি মাথা পেতে নেব। তুমি আমাকে ভুল বুঝো না দাদা। কাল রাতে আমি যদি বকুলকে বিয়ে না করতাম, তাহলে বকুল হয়তো আত্মহত্যা করত। কিছু এই সমাজ বিরোধী এই বকুলকে নরকে নামাতে চেয়েছিল, তাই আমি বাধ্য হয়ে। তুই তোর বউকে নিয়ে এই মুহূর্তে এই বাড়ি থেকে বেরিয়ে যা। হ্যাঁ হ্যাঁ, আমি যা বলেছি ওকে তাই করতে হবে। আমি কারোর কোনো কথা শুনতে চাই না। কেন শুনবে না? কেন তুমি শুনবে না? কেন তুমি বুঝতে চাইছো না জয়ন্তর কথাটা? ওর ব্যথা ভরা মুখটার দিকে একবার তাকিয়ে দেখো। আমি অন্ধ। বটা, 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 আমি আপনার পায়ে পড়ছি। নতুন বউ সেই কখন থেকে ঘুমটা দিয়ে দাঁড়িয়ে আছে, আমরা কেউ ওর মুখ দেখিনি। আমার এই হাতের আংটিটা নিয়ে আপনি নতুন বউয়ের মুখ দেখুন বর্দা। আমার মাথা মুন্ডু কিছু নেই, আমি এখন কবন্ধ। দাদা, জয়ন্ত কাঁদছে, ও কথা বলতে পারছে না, তুমি ওকে ক্ষমা করে দাও। অসম্ভব, ও ছিন্ন ভিন্ন করে দিয়েছে আমার স্বপ্নের ছন্দ। বসন্ত বাবু, আপনি রাগ করবেন না, ভুল তো মানুষই করে, তাই বলে সে ভুল কি ক্ষমা করা যায় না? না না, যায় না, যায় না। ওকে ক্ষমা করলে এখনই আমার সংসারে ছড়িয়ে পড়বে নীতিহীনতার দুর্গন্ধ। আপনি বড় গা, যতই ঝড় ঝাপটা আসুক আপনাকেই তো সব সামলাতে হয়। আজকের ঝড়টা আপনি নাই সামলে নিলে দেখবেন সব সব ঠিক হয়ে গেছে। খবরদার জগন্নাথ, একদম তর্ক করবি না। আমি আমার শেষ কথা জানিয়ে দিয়েছি। ওই জানোয়ার জয়ন্তকে, ওই বউটাকে নিয়ে এই মুহূর্তেই বাড়ি থেকে বেরিয়ে যেতে হবে। না, ওরা কোথাও যাবে না। জয়ন্ত আর তার বউকে আমি আমার ছেলের বউয়ের মতো বরণ করে ঘরে নিয়ে যাব। আয় তো, তোরা আমার সঙ্গে আয়। ছুবে না, খবরদার, তুমি ওদের ছোবে না বড় বউ। ছুবো না। তুমি যদি আমার কথা না শোনো, তাহলে তোমার ওই ছেলের মতো জয়ন্ত মরা মুখ দেখবে। অজ্ঞান হয়ে গেল। যে
এই কুলাঙ্গারের জন্য আমার পেট তুল্য দাদাকে অন্ধ হতে হয়, জয়ন্ত! অবন্ধ হতে হয়, জয়ন্ত, যার জন্যে দাদার জীবন থেকে হারিয়ে যায় স্বপ্নের ছন্দ, সংসারে ছড়িয়ে পড়ে নীতিহীনতার দুর্গন্ধ। জয়ন্ত, সেই দুঃসাহসিক জানোয়ারের জন্য কেন তুমি আছড়ে পড়লে বৌদি? কেন তুমি আছড়ে পড়লে? আমি চললাম বৌদি, দাদার কথা মতো আমি তোমাকে ছুলাম না। জয়ন্ত, তাই তো এই সংসারে কারো মুখ না দেখা বকুলকে সঙ্গে নিয়ে দূর থেকে প্রণাম করে আমি চিরদিনের জন্য এই সংসারে থেকে বিদায় নিয়ে চললাম। ওটা তোর দিদির আঁচলেই বাঁধা থাকবে। না, ওই দুর্বল চিত্তের বড় বউয়ের আঁচলে এই চাবি থাকা নিরাপদ নয়। এটাকে আমি মেজ বৌমার হাতেই তুলে দিলাম। ছেড়ে গেল সংসার, ছেড়ে গেল সংসার, ছেড়ে গেল সংসার, ছেড়ে গেল সংসার, হৃদয়ে আমার টকিয়ে ওঠেছে, হৃদয়ে আমার টকিয়ে ওঠেছে বেহাগের হাহাকার, বেহাগের হাহাকার। ছিঁড়ে গেল সংসার, ছিঁড়ে গেল সংসার, ছিঁড়ে গেল সংসার, ছিঁড়ে গেল সংসার। সম্রাট আকবর সেলিমের এই বেয়াদবি কিছুতেই মেনে নেবে না। বাচ্চানকে লুকে যে ছেলে প্যার করে তার স্থান মোগল হারামে নেই। সায়েন্স একবার আমি আপনার পায়ে ধরে আর্জি জানাচ্ছি, আপনি আনারকলিকে নিয়ে সেলিমকে ফিরে আসতে বলুন। না না দাদা ভাই, হাকিম লড়বে তো হুকুম লড়বে না। বাপজান, একবার ভেবে দেখুন, আমি অনন্য প্রায় হয়েই আনারকলির সঙ্গে মহব্বত করেছি। আপনি যে জাহাপানা আমাদের প্যার মোহব্বতকে আপনি স্বীকার করে নেন। এই বাহারের মহব্বতের কাছে তোর মহব্বত তো জায়গার পা। তুমি ঠিক বলেছো বাহার, আমাদের মুখ দর্শন করতে চাই না। কেন বাপজান? আমাকে আগে আমার আর্জি শুনুন, তারপর আমাকে যা শাস্তি দেবেন আমি সেই শাস্তি মাথা পেতে দেবো জনাব। না না রে বেয়াদব সেলিম, আমি তোর কোনো কথাই শুনবো না। তুই তোর মহব্বত औरतকে নিয়ে এই মুহূর্তে হারাম থেকে বেরিয়ে যাও। সম্রাট, আপনি রাগ করবেন না, ইনসান মাত্রই ভুল করে, তাই বলে কি সেই ভুলকে ক্ষমা করা যায় না? খবরদার তর্ক করবে না যোদা ভাই, আমি আমার শেষ হুকুম জানিয়ে দিয়েছি। এই আনারকলিকে সঙ্গে নিয়ে এখন এখান থেকে বেরিয়ে যেতে হবে। না, সেলিম আনারকলি বেরিয়ে যাবে না। সেলিম তিস্তার দরগায় অনেক মনজাত করে আমি তাকে সন্তান হিসেবে পেয়েছি, তাই তাই আমি ওদের খাস মহলে নিয়ে যাবো। আয়, তোরা আমার সাথে আয়। ছবে না, আমি তোমাকে হুঁশিয়ার করে দিচ্ছি যোদা ভাই, তুমি তো ছবে না। যদি আমার কথা অগ্রাহ্য করো তাহলে তুমি তোমার সেলিমের মরা মুখ দেখবে। ভীষণ প্যাথেটিক সিন। তুমি দেখেনি না পেলো আমাদের এই থিয়েটারের নাটকটা বললেই সারা পশ্চিমবঙ্গে একটা হইচই পড়ে যাবে। কিন্তু আমাদের ডিরেক্টর উপেন্দ্র করেছে বুঝছে না কেন? তাই তো বুঝতে পারছি না, মানসিংহের ক্যারেক্টারটা বাদ দিয়ে সেটা হয়েই গেল। আরে তাতে কি হয়েছে? সিনটা আবার গোড়া থেকে শুরু করা হবে। রূপেন্দা, হঠাৎ একটা কারণে আমি আমার বোনের বাড়ি গিয়েছিলাম বলে আমার আসতে একটু দেরি হয়ে গেল। এই যাক সে কথা, আমি যে এই নাটকটা মঞ্চস্থ করবো ঠিক করেছি,
করেছো? কিন্তু তোমরা কি জানো এত টাকা আমি কোথা থেকে পাচ্ছি? আমার বোন জুলির কাছ থেকে। তা নয় হলো রূপেন্দা, কিন্তু কিন্তু তোমার বনভগ্নবতী সংসারটা এইভাবে ভেঙে দেওয়া ঠিক হলো না। আসল ব্যাপারটা আগে থেকে জানতে পারলে আমি সারা এই পাঠটাই করতাম না। দূর দূর, আমার মনটা খারাপ হয়ে গেল। আরে এই নেপাল, নাটকের সঙ্গে জীবনটাকে মেলাচ্ছিস কেন? মেলাবো না পরেশ দা। কি করে মেলাবি? এখানে তো নাটকের শেষ নয়। তাহলে পরের দৃশ্য কি আছে? পরের দৃশ্যে আছে শাহজাদা ছেলে। অর্থাৎ আমি। হ্যাঁ, তুমি তুমি আনারকলিকে সঙ্গে নিয়ে এই মোগল প্রাসাদ থেকে বেরিয়ে গিয়ে। কিন্তু রূপেন্দ্র, এরপরে কিন্তু সেটা ছিল না। পরিস্থিতি কি ছিল? সিনেমায় ছিল সম্রাট আকবর একটু নরম হয়ে বলছে, ঠিক হ্যাঁ সেলিম, শুনেছি আনারকলির নৃত্যগীত পড়িয়েছি। जी हाँ जहाँपना আমি বহুত अच्छे নাচা भी করতে পারি, গানা भी গাইতে পারি। হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে। তখন মান সিং বলেছিল, শাহিনশা আকবর সেলিমের সঙ্গে আনারকলির শাদি দে ও রথটাকে বাদি করে রাখুন, বাদি। কিন্তু মুঘল প্রাসাদ থেকে নাচ গানের পরীক্ষা নিতে হবে। তুমি ঠিক বলেছো বাহার, অবশ্যই পরীক্ষা দিতে হবে। আমি জাহাপানা নাচের জন্য প্রস্তুত আছি। তাহলে শুরু হোক। তাহলে শুরু শুরু হোক। जिंदगी उसी का है जो किसी का हो गया, प्यार ही में खो गया। जिंदगी उसी का है जो किसी का हो गया, प्यार ही में हो गया। जिंदगी उसी का है, जिंदगी उसी का है, जिंदगी उसी का है, जिंदगी उसी का है। এই আনারকলির মতো বকুলের স্বপ্ন তো পুড়ে ছাই হয়ে গেছে। তবু বিশ্বাস নেই, ওদের দুজনকে এই পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার জন্য আমাকে এই তপন পরেশ নন্দীকে সঙ্গে নিয়ে বেরোতে হবে তাদের ঠিকানার সন্ধানে। ওরে জয়ন্ত, তুই কোথায় আছিস? কেমন আছিস? বকুল বৌমা কেমন আছে? আমাকে একবার এসে বলে যা ভাই, আমি যে তোকে ছাড়া কিছুই ভাবতে পারছি না। ওরে ওরে হতভাগা জয়ন্ত, তুই বকুলকে বিয়ে করার আগে আমাকে ব্যাপারটা একবার জানালি না কেন? সেদিন সকলের সামনে কেন তুই আমার কাছে ক্ষমা চাইলি না? তুই ক্ষমা চাইলে আমি কি তোকে ক্ষমা করতাম না? কি ব্যাপার বর্দা, একা একা দাঁড়িয়ে আপনি কিসের কথা ভাবছেন? ব্যবসার কথা, ব্যবসার কথা। আপনার চোখ দুটো যে জলে ঝাপসা হয়ে গেছে বর্দা। হবেই তো, হবেই তো। চোখে না একটু আগে একটা পোকা ঢুকে গিয়েছিল, তাই রোগরে রোগরে। দুটো চোখ থেকে একটা পোকা বের করেছেন, কেমন? না না, তা কেন? দুটো চোখে দুটো পোকাই ঢুকেছিল। আর সেই পোকা দুটো হলো জয়ন্তদার বকুল বৌদি, তাই না? খবরদার জগন্নাথ, ফারদার সেই রাস্কেল দুটো নাম তুই আমার সামনে উচ্চারণ করবি না। বড় ভাইকে না জানিয়ে বিয়ে, ঘোমটা দিয়ে আবার মুখটা ঢেকে রাখা হয়েছে। সমাজের কাছে, সংসারের কাছে আমাকে ছোট করে দেওয়া। তা কি ব্যাপার জগন্নাথ, তুই এখানে এসেছিস কেন? আজ ষষ্ঠী তো, তাই
মেজটাকে ডাকতে এসেছিলাম বড় বৌদির কাছ থেকে ফোঁটা নেবে বলে। বড় বৌদিকে তুই গিয়ে আমার নাম করে বলবি বর্দা বলেছে সে যেন শুধু হেমন্তর কপালেই ষষ্ঠীর ফোঁটা দেয়, আর কারো কথা যেন সে না ভাবে। হ্যাঁ বর্দা, আমি বড় বৌদিকে বলেছিলাম, বড় বৌদি আজ তুমি মেজটার কপালে অশোক ষষ্ঠীর ফোঁটা দেবে। জয়ন্তদার বকুল বৌদির কথা ভেবে একদম মন খারাপ করবে না। তা তোর কথা শুনে কি বললো বড় বউ? বৌদি রেগে গিয়ে বললে, আমি কেন ওদের কথা ভাবতে যাব? তুই যাদের কথা বলছিস আমি তাদের কথা মনেই রাখিনি। তুই দেখে নিস আমি ওদেরকে কোনোদিন বাড়িতে ঢুকতেও দেব না, আর ওদের মুখও আমি দেখবো না। ঠিক কথা বলেছে, ঠিক কথা বলেছে বড় বউ। ঈশ্বর, আমি নিজের চোখে দেখলাম পর্দা হাসির আড়ালে কেমন করে কান্না লুকিয়ে চলে গেল। মুখেই বলছে জয়ন্তর কথা আমি ভাবিনি, অচেত সর্বক্ষণে ভাবছে জয়ন্ত কোথায়, বৌমা কোথায়, কি করছে, কেমন আছে। জয়ন্ত তাকে তাড়িয়ে দেবার পর বর্দা, বড় বৌদি, মেজটা তিনটে হৃদয় ভেঙে চুরমার হয়ে গেল। ওরা তিনজন একে অপরের স্নেহ নিয়ে, মায়া নিয়ে, মমতা নিয়ে খেলছে লুকোচুরি। ঈশ্বর, এর যন্ত্রণা যে আমি আর সহ্য করতে পারছি না। তুমি জয়ন্তদার বকুল বৌদিকে বাড়িতে ফিরিয়ে দাও, ওদের সংসারে শান্তি ফিরিয়ে দাও বহু। আমি যার সহ্য করতে পারছি না। ওরে জয়ন্ত, ওরে বকুল, আমি যে তোকে আর তোর বউকে ফোঁটা না দিয়ে জল স্পর্শ করতে পারবো না রে হতভাগা। কিন্তু কোথায় তোরা? আমি তো জানি গোপনে 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 তোর দাদা তোদের অনেক সন্ধান করেও কোনো খোঁজ পায়নি। ওরে জয়ন্ত, ওরে বকুল, আমি তোদের মঙ্গল কামনায় কপাটে ফোঁটা দিয়ে বলছি, তোরা ফিরে আয়, তোরা ফিরে আয়। শূন্য বুকে পাখি মোরা ফিরে ফিরে শূন্য বুকে পাখি মোরা ফিরে ফিরে তোরে না ফেরিয়া সকালে অকালে ছড়িয়া যায় শূন্য বুকে পাখি মোরা ফিরে